হ্যাঁ, অথবা না। এর বাইরে আর একটু শব্দ শুনতে চায় না। অরু দেখল কৃতিকের একটু আগের সেই আবেগঘনপূর্ণ প্রেম চেহারা হুট করেই কোথাও গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া অভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে ৫ মিনিট সময় আছে। টেক ইউর টাইম। আমি এখানে আছি। কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসল অরু। সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিজের ঘাম মোছা, এলিশার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর ওপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো, নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটা কি ইচ্ছে করে জড়িয়ে ফেলা, সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে এলিশার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারালি অবসেসড উইথ ইউ। হঠাৎ করে অরুর মনে হতে লাগলো প্রথম থেকে সবকিছু যেন একই সুতোয় গাঁথা। কেবল অরুই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করেই বা পারতো? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি, নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়। অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনো দিন না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য অরুর নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইউর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তড়িতে বেগে বলল, আমি চাই। কি চাস? অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল। আমি আপনাকে চাই জেগে। কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, তুই চাইলেই বা কি, আর না চাইলেই বা কি? আমার হাত থেকে তোর এই জীবনের নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে অরু আবারও বলল, আমি আপনাকে চাই, নিজের স্বামী রূপে। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরুর নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হালকার মাঝ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরুও আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনো জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, একবার তুমি করে ডাকো। অরু ডাকল না। কৃতিক আর অপেক্ষাও করল না। কোলে নিয়েই ভালোবাসার পরও শিখে দিতে লাগলে ওর নরম ঠোঁটের মধ্যেখানে। অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করে এই কেমন ভাটি পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানে ওয়েট করো। আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর। অরুকে রেখে কৃতিক চলে গেলে নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজের দুহাতে। বন্ধুর আকাশ ছুঁই ছুঁই পর্বতমালার নিম্নভাগে জ্যোৎস্না রাতের রূপলি ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালেই। সেথায় এখনো ঘোর অমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে, সেখান থেকে জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকছে নরম সবুজ কচি ঘাসের উপর।
অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িতে বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীর ঘামে ভিজে চুপচুপা। শার্টের উপর পড়া সফেদ রঙা অ্যাপ্রনটার এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। উস্কে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতেই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন বিড়বিড় করছে এক নাগাড়ে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব কষছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্ত ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসাতে তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে? এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফট করে দু হাতে লিওর কলার খামসে ধরল নিখিল। অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খিচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না। সব কিছুর একটা পরিমাণ রয়েছে। পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনুকুব হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে শুধালো। এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি। যে করেই হোক কাজ সম্পূর্ণ করতে হবে। লিও মুখ কাচুমাচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসা থেমে যায়। ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উড়তে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধালো। ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল, মেবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গটগটিয়ে জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বলল। আরে কোথায় যাচ্ছো? নিখিল যেতে যেতে পিছনে না তাকিয়ে কুরুর হেসে বলল, সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা। কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়। আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টের বাড়তি প্যাচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রকচটা বদমেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরাতে কল দিয়ে ঢঙের আলাপ অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ হ্যাঁ ছাড়া উত্তর দেওয়া ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের ওপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস উড়াচ্ছে। কৃতিক ভাবল ওরুকেও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূরে ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকে ওরুকে ডেকে উঠল কৃতিক। ওরু, বারে আয়। জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হিয়ার। কাম ফাস্ট। ওরু। ভেতর থেকে অরুর কোনরূপ সাড়া শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করল। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিমে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্প ফায়ারের পাশেই চাঁদের পাহাড়, গান বেজে চলেছে সেই তখন থেকে। পুরাই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিশা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিশাকে উদ্দেশ্য করে বলল, এলি, ফানুস উড়াবি আয়। এলিশা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিশার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করল। এলিশার ধূসর চোখ দুটোতেও
জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে একরাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আই লাভ ইউ এলি। শুধু আজ বা কাল নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রত্যুত্তরে এলিশাও লাজুক হেসে কিছু বলতে যাবে তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক থাবায় সায়রের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল। আমার অরু কই? সায়র বেচারা বসে পপকর্ন চিবুতে চিবুতে অর্ণব এলিশার সিনেমাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতে আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাঁসফেঁসিয়ে বলল, ছাড় ভাই, আমি সত্যিই জানি না রুকোয়। তোরা দুজন তো হুট করেই একসাথে উধাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। সায়রের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিশা আর অর্ণব এগিয়ে এসে শুধালো। কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল। ডোন্ট নো, অরু কোথাও নেই। এলিশা উদ্বিগ্ন সুরে বলল। কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল। হ্যাঁ, তখন তো ছিল। আমি নিজে ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম, আর তারপর কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে সায়রকে বলল। সায়র, তুই এলিসা অর্ণবের সার্ভিস মুভমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে। কোথায় কোথায় সেট করেছিলে? সবগুলো বের কর, কুইক। এবার শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণবও পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অচেনা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করে কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে? কিছুক্ষণ আগেই তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। অরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজ স্বামী রূপে। আপনি ছাড়া আর অন্য কোনো মুখ আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনো কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা। অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে অরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে এলিশা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে ওঠে। তোরা একটু আগে এসব করছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল। সি হি ইজ সো ডেসপারেট, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় এলিশা, অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজামস্তিকে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল। জাস্ট শাট আপ, টেনশন আমার মাথা ফেটে যাচ্ছে, আর তোর এখানে মজা নিচ্ছিস? তাছাড়া ওরও আমার বিয়ে করাবো। যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করবো, তোদের বাপের কি? ওদের তর্ক বিতর্কের মাঝেই ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল। গাইস লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই সিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে। অতঃপর অরু তার পেছন পেছন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল। কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল। আরে এটা তো নিখিলুরুর ক্রাশ। ওর বাচ্চা। অকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই।
কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাকে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে একবার খুঁজে পাই, মেয়ের ওর কাল ফাটিয়ে দেবো আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা মস্তিষ্কে ভাব যে কি, এটা কি আদৌ পসিবল? আরও তো তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলি, তাহলে হঠাৎ করে আরও কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া আরও অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটাও ভালো করে বোঝে, তাও তোকে না জেনে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে এলিশা গুরুগম্ভীর গলায় বলল। নিখিল ওখানে কি করছে? অর্ণব এলিশার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল। রাইট, এই না হলে আমার শোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিশা দাঁত কিড়মিড়িয়ে উঠে বলল। চুপ করবি তুই? সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়র শুধালো। কি করছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল। কিছুদিন আগে আমি ওরকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটা লোকেশনে আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমটিয়ে বলল। সেটা আগে বলবে না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছুই ঠিক নেই, চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যায়। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তিরতিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিটি দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। এলিশা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর অরু মিসিং কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফোটানো আর নাকের ডগা মোছা দেখে এলিশা এগিয়ে শান্ত গলায় শুধালো। কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভুরুকুচকে বলল। লাস্ট লোকেশন তো এই পাহাড়ের আশেপাশে কোন একটা জায়গায় মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল। কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধালো। এটা কি আদৌ আরও লোকেশন? কৃতিক ভুরুকুচকে বলল। কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল। আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনেজের ছেলে মেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের ন্যায় স্নায়ু সচল করতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডেঞ্জার। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চ টিমের উপর। তাছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায়ও আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিশা চট করে বলল। ওরও তো টিনেজ, শি ইজ অনলি 18+। এলিশার কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে ফেলেছে। দুহাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল। নিখিল ইজ এ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার, ওকে তো আমি জ্যান্ত খবর দেবো আজ। কৃতিকের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা তিনজন একই সুরে শুধালো। কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পিছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো আরও 3 জোড়া পা। তার আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিশা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারেরা দাঁড়িয়ে আছে, এক বিশালাকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব এলিশার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল। জান, ফ্ল্যাশ ধর, এটার ব্যবস্থা আমি করছি। সায়র পেছন থেকে ভীতস্বরে বলে ওঠে। আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গুষ্টি উদ্ধার করতে করতে বলল। তুই কে টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভেতর ডিমি রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল।
তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকড-এর পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভিতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা তিনজনে ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছুতে কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিক ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে অরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল এবার। মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উগড়ে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পায় কিছু কাচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যেই ভাসছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানকই লাগছে। আচ্ছা, এদের মধ্যে ওরও নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই কৃতিক হক চুকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো। কিন্তু না, একটাতেও অরু নেই। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনি আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকে আসছে বোধহয় জায়গাটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করলো। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরো দস্তুর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কী সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল অরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুঁপিয়ে ওঠে আকুতির সুরে বলছে, তুমি আসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গেছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে অকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ের তো ঢোক গেলছে শুধু। মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারো পদচারণা টের পেয়ে কৃতিক পিছনে ঘুরতে নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে ওঠে। চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চলটায় গাম্ভীর্য টেনে কৃতিক তেড়ে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ আমি এই পরিত্যক্ত গুহার মধ্যে জ্যান্ত খবর দেব।
আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সব সময়ের মতোই বাচন ভঙ্গিমা এখনো মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে নিখিলের। ও দম নেওয়ার ফুরসতটুকুও পাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটায় প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। অকস্মাৎ এহেন কাণ্ডে পিছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুড়ে মেরে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলা কাটা মুরগির মতোই ছটফট করছে অরু। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরে নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথাড়ি পাঞ্চ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেব, প্লিজ হোল্ড অন। আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগাড়ে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক। তবুও 1 সেকেন্ডের জন্যও থামেনি কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরে চৌচির হয়েছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়েই সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগেই। তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টমবয় খ্যাত গার্ল এলিশা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া জিদি রকচটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগাড়ে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরুর শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে এক রক্তিও শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলেছে মাত্র। অরুর হালকা পাতলা নড়নচড়ন দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়েই বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর সায়রকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবু অরুকে কোলে নিয়েই সামনে পা বাড়ালো কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখলো সায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হাঁ করে তাকিয়েছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হচ্ছে? এভাবে তাকিয়েছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে জেকে। সায়রের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখলো ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর এনজাইটি, কিছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনো অরুর নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে, অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ বিল্ডিং এর ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায় এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে।
কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তে। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকুনি হাঁটুর বয়সী সৎ বোনের জন্য? এ কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো। তুই অরুকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনের বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবো না তোর রুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে। পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে। পাহাড়ের নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালে শান্ত প্রাণ জোড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মড়মড় আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছাড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ গুমোট হয়ে আছে, সেই সাথে ভ্যাপসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ভ্যাপসা গরমে অরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টিনডেন্ট জানালার কাজটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধালো। উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিং এ দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ওর সামনে তাকিয়েই বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারি, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করল ওর পানে। পরবর্তীতে কথার পাশে কিছু বলতে যাবে তার আগে অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোঠরে। শরীরের এহেন অবস্থা নিয়েই লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা আর তার পেছন পেছন আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করে নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সব কিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটি অরুর চিবুকে আদুরে হাত ছুঁয়ে বলল, মাশাআল্লাহ। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়ল অরুর। মনে মনে ভাবল, আমি কি ঠিক শুনলাম, নাকি জ্বরের ঘোরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজে নিজেই আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগামাথা বুঝতে না পেরে অগত্যায় জোরপূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেলে পেছন থেকে রাজ এসে হিসিয়ে উঠে বলল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা, ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর।
মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করেই কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁত খিঁচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দিবেন? হ্যাঁ, কে হই আমি আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়ার স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গতগত ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিশ্রী লাগে। অরুর কাট কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ হয়েছে তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতা আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরুর ছুরি ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে তার আগেই ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আসতে আসতে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার, কার সাথে তর্ক করছিস বাহিরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফোঁসফাঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরের রুমে দু কদম দিয়েছে কি দেয়নি তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলেন আজমেরি শেখ। অরু, দাঁড়াও। অরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই। তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর। তাই কোনোরূপ হাপিত্তেশ না করে পিছনে ঘুরে মায়ের দিকে চাইল। আজমেরি শেখ মোটা থানের ছাইরঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা। দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায় এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যতে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত হাতে চেপে ধরে মাথা নিচু করে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতে মিথ্যে কথা শিখে গেলে? অরুর না সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, মা, বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পেইনে যায়নি। তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? এখানেও রাজ। বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা, আমি অন্য গ্রুপে। থাক। আজমেরি শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না আরু। আর না, আমার এসব চেঁচামেচি কৈফিয়ত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মায়ের রহস্যে ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মা যে 100তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীতই থেকে যাবে। এবারও তাই হলো। আজমেরি শেখ হঠাৎ করে অরুর সামনেই অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি খুনাক্করও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও চা ছাড়। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা, কি বলছো? অনু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে চার্জ করো। মায়ের কঠোর আদেশ। অনুর আর কিছু করার ছিল না। অগত্যায় অরুর ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুরও এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল ওরু? তাহলে কি মাই ঠিক? ওরু কি কোনো খারাপ পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে
অরু ব্যাগটাকে ফ্লোরেই ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা, ওরও তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথায় আজমেরি শেখ বললেন, আপাতত যেটা বলেছি সেটা করো। সময় হলে সব কিছু আমি নিজে আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুম আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকার শখ ঘুষিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা, ও সেটাকে বেড সাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল,